এখন ডাক্তার সাহেবদেরকে মঞ্চে এসে আমি এক একজনের করে নাম বলে যাচ্ছি। আপনারা আমাদের প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা নিয়ে যাবেন। জনাব ডাক্তার জাকিরুল ইসলাম, জনাব ডাক্তার জাকিরুল ইসলাম। জনাব ডাক্তার জাকিরুল ইসলাম। ডাক্তার ফরহাদ রায়হান, ডাক্তার ফরহাদ রায়হান। ফরহাদ রায়হান। প্রস্তুত থাকবেন ডাক্তার সামিউন্নুস সাজিদ, প্রস্তুত থাকবেন। ডাক্তার সামিউন্নুর সাজিদ। ডাক্তার ইফাত আবেদিন, ডাক্তার ইফাত আবেদিন। এদিক দিয়ে আসা যাবে। প্রস্তুত থাকবেন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রস্তুত থাকবেন ডাক্তার রিয়েল সরকার, ডাক্তার রিয়েল সরকার। ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন, ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন। ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন। প্রস্তুত থাকবেন ডাক্তার আলী নওয়াজ আজাদ, ডাক্তার আলী নওয়াজ আজাদ। ডাক্তার আরিফ মঈনুদ্দিন, ডাক্তার আরিফ মঈনুদ্দিন। প্রস্তুত থাকবেন ডাক্তার ইফসানা রেজা। ডাক্তার তাসফিয়া রহমান, ডাক্তার তাসফিয়া রহমান। ডাক্তার আমেনা রশিদ। ডাক্তার ফাতেমাতুজ জোহরা, ডাক্তার ফাতেমাতুজ জোহরা। ডাক্তার সাদিয়া জাহান মৌ। ডাক্তার তাইফা তাসলিম তানি, ডাক্তার তাইফা তাসলিম তানি। ডাক্তার সাগর আজাদ, ডাক্তার সাগর আজাদ। এই পর্যায়ে সর্বশেষ আছেন আমাদের চিকিৎসা বিষয়ক উপকমিটির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোর্শেদ খান, ডাক্তার মোহাম্মদ মোর্শেদ খান। যাই হোক, মোর্শেদ ভাই কোথায় আছেন? আমি এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে, অত্র এলাকাবাসীর উদ্দেশ্যে, প্রাক্তন ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি ডাক্তার একিউম মোহসেন সাহেবকে। आगे
আমরা এই পর্যায়ে ওনাকে একটু ক্র্যাশ দিচ্ছি। ক্র্যাশ দেওয়ার পরে উনি ওনার বক্তব্য নিয়ে আসবে। ক্র্যাশ প্রদান করবেন পুনর্মিলন উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এস এম এ আজিম। ইঞ্জিনিয়ার এস এম এ আজিম। সম্মানিত আমাদের আরেকজন গেস্ট জনাব আলহাজ এম এ বক্কর সাহেব, জেসি শিপিং এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, ওনাকে ক্যাশ দিচ্ছেন আমাদের আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার এস এম এ আজিম, যিনি আমাদেরকে সার্বিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন। র্যালি কমিটির সম্মানিত চেয়ারম্যান, বৃহত্তর মহল্লা নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ নিজামউদ্দিনকে ক্রেশ প্রদান করছেন আমাদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম আজিম। ধন্যবাদ। আমাদের সম্মাননা ক্রেশ পর্ব শেষ। এখন বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার গৌরব, বিশিষ্ট গ্যাস ডেলিভার বিশেষজ্ঞ, আমাদের এই এলাকার কৃতি সন্তান আলীজোর মেহর আফজল উচ্চ বিদ্যালয়ের অনেক সুনামধন্য ব্যক্তিত্ব ডাক্তার এ কিউ এম মোহসেন। ডাক্তার এ কিউ এম মোহসেন। আসসালামু আলাইকুম। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দ করছি। এই জন্যে যাদের সাথে আমার শৈশব কেটেছে তাদের অনেকের সাথে আজকে আমার দেখা। অনেকে আমি চিনি নাই, তারা পরিচয় দিয়েছে। অনেককে আমি চিনেছি। বয়স এবং বিভিন্ন রকমের অবস্থার পরিপ্রেক্ষিতে অনেককে হয়তো আমি চিনিনি। সেই জন্য আপনারা কিছু মনে করেন না যে আমি আপনাদেরকে ভুলে গেছি। আসলে আমার ছোটবেলা এইখানে কেটেছে। জাস্ট এটার পিছনে কয়েক বাড়ি পরে আমার বাড়ি। আমি এখানে একটা খাত হয়ে আছে, সেটা পার হয়ে আমি স্কুলে আসতাম এখানে। সুতরাং এই স্কুলের সাথে আমার নারী সম্পর্ক, এখান থেকে আমার এডুকেশনের যাত্রা শুরু। সুতরাং এটাকে আমি ভুলতে পারিনি। আমি অনেক সময় এসব চিন্তা করে অভিভূত হয়ে যাই যে এই মাটি, এই দেশ, এই জায়গা আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি কিছু দিতে পারিনি। সেই জন্যই আমার মধ্যে মধ্যে খুবই খারাপ লাগে। তবে একটা ইচ্ছে ছিল যে জীবনে কিছু হওয়ার, যে আমি এই দেশের কিছু খেদমত করতে পারবো, কিছু কন্ট্রিবিউট করতে পারবো আমার জীবনে। হয়তো আমি আশা পুরিয়েছি কিনা পুরোপুরি বলতে পারবো না, কিন্তু কিছু করেছি। আমি আমার স্পেশালিটি গ্যাস্ট্রোএন্টারোলজিতে আমি যখন বাংলাদেশে আসছিলাম তখন আমাকে অনেক বাধা দিয়েছে, অনেক জায়গা থেকে, ফ্যামিলি থেকে, এবং বিদেশে যাদের সাথে কাজ করেছি তারাও। আমি অক্সফোর্ডের মতো জায়গায় কাজ করেছি। আমার যার সাথে আমি কাজ করতাম, যিনি আমার সুপারভাইজার ছিলেন, প্রফেসর, উনি আমাকে বলতেন, ইউ আর এ অ্যারোগেন্ট পারসন, তুমি কেন যাচ্ছ বাংলাদেশে, কি করবে ওখানে? তুমি যদি আজকে থাকো তুমি দেখবা যে তুমি আমার চেয়ারই একদিন বসবে। আমি বললাম, দেখো, ওখানে আমার মা আছে, ওখানে আমার বাবা মাটিতে আছে, আমার বন্ধু বান্ধবরা আছে, আমার আত্মীয় স্বজনরা আছে, আমার দেশবাসী আছে। সুতরাং এদেরকে ভুলে আমি তোমার এখানে পড়ে থাকবো। হয়তো আমি একদিন অক্সফোর্ডের প্রফেসর হতে পারবো, কিন্তু বাংলাদেশের ডক্টর মহসিন হতে পারবো না।
আমি ডক্টর মহসিন বাংলাদেশের হওয়ার চেষ্টা করেছিলাম, করে আজকে একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে গ্যাস্ট্রোন্টোলজির একটা ধারা প্রবর্তন করেছি, যেটা থেরাপিউটিক এন্ডোস্কোপি বলে, যেটা বাংলাদেশে ছিল না। সুতরাং এই স্পেশালিটি আমার হাত দিয়ে এখানে ডেভেলপ হয়েছে। আজকে যারা বাংলাদেশে এই ফিল্ডে আছে তারা হয় আমার ছাত্র, না হয় আমার ছাত্রের ছাত্র, আমি এটা গর্ব করে বলি। সুতরাং কিন্তু আমার অরিজিন এখানেই, বাংলাদেশ, হালিশহর, মেহর আফজাল স্কুল, নিশ্চিন্তাপাড়া স্কুল, বেগমজান স্কুল, এটাই হচ্ছে আমার ঠিকানা। এখান থেকে আমার উৎপত্তি, এখানেই হয়তো আমার শেষ হবে। সুতরাং আমি আজকে এখানে আসতে পেরে সবচেয়ে বেশি আনন্দ বোধ করছি, সবচেয়ে বেশি পুলকিত হয়েছি আমার পুরানো বন্ধু বান্ধবদের দেখে। আমি আমার সেইখানের সেই টিচারদের খোঁজ করছিলাম, কিন্তু কাউকে এখন দেখিনি, যাদের হাতে আমি খাতে ওড়ে খেয়েছি, যেখান থেকে আমি আমার শিক্ষা যাত্রা শুরু করেছিলাম। সুতরাং আমি এই জায়গা, এই হালিশহর, এই মেহর আফজাল স্কুল, এই মাটি কখনো ভুলতে পারবো না আমার জীবনের শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং যখনই আমাকে বলা হলো যে এখানে রিউনিয়ন হবে, আমি এক বিন্দু চিন্তা করি নাই যে আমার কি প্রোগ্রাম আছে, কোথায় কি আছে, কোথায় কি থাকবে। আমি বললাম যে আমি আসবই, আমি এসেছি, এই জন্য আজকে আমি সবচেয়ে বেশি আনন্দিত। এর মাধ্যমে আমি আর দুই একটা কথা বলতে চাই, যে আমি স্কুলে এসে জিজ্ঞেস করেছি কত ছাত্র, কত শিক্ষক, যেখানে বলা হচ্ছে শতভাগ পাশ করার কথা, কিন্তু আমরা কি সে ছাত্রের রেশিও অনুযায়ী মাস্টার দিতে পেরেছি? সুতরাং আমাদেরকে এটা চিন্তা করতে হবে। আমরা যখন এখানকার স্টুডেন্ট ছিলাম তখন রাস্তাঘাটে খুব বেশি একটা মানুষ দেখতাম না। আজকে এখানে লোকে লোকারণ্য, এত লোক এখানে, এত ঘনবসতি, কিন্তু স্কুল যেই কয়টায় সেই কয়টায় আছে, এর বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। আমাদের সেই মেহর আফজাল স্কুল, সেই বেগমজান স্কুল, সেই নিশ্চিন্তাপাড়া, সেই দরবেশিয়া, এর বাইরে সরকারি লেভেলে স্কুল আর হয়নি। ছাত্র অনেক, টিচার নাই। তো সুতরাং এখানে যদি আপনি টিচিং দিতে হয়, যে মানসম্পন্ন এডুকেশন দিতে হয়, অবশ্যই স্টুডেন্ট আর টিচারের রেশিও একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যেতে হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে আছে। এই ছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে টিচার আমাদের এখানে, আমি জানি না, আমি যতটুকু জানি যে কোনো কিছু চাকরি বাকরি না পেয়ে বা কোনো কিছু না করে, মানে সবচেয়ে বেশি যারা কোনোখানে পায় না তারাই এখানে স্কুলের টিচার হিসেবে আসে। কিন্তু উন্নত বিশ্বে দেখবেন টিচার হচ্ছে সবচেয়ে বেস্ট স্টুডেন্টরাই টিচিং করে। এটার কারণটা হচ্ছে টিচিংয়ের যে সুযোগ সুবিধা, যে আর্থিক, তারা সামাজিক যে মর্যাদা পায়, আমাদের দেশে টিচাররা তা পায় না। সুতরাং আমরা যত কিছুই করি, এটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে আমাদের টিচাররা মানে মানসম্পন্ন হতে হবে এবং তারা ব্রিলিয়ান্ট হতে হবে, স্টুডেন্টদের প্রতি আন্তরিক হতে হবে। এইসব না করলে আমরা কোনো দিন উচ্চ পর্যায়ে যেতে পারবো না। আমার এই ছোটো ভাই একজন ইঞ্জিনিয়ার সাহেব বলছিলেন যে টিচার স্টুডেন্ট যে ইন্টারাকশন, আমাদের এখানে আমরা সব পর্যায়ে, যে আমি তো বেশিরভাগই টিচিং করেছি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, স্নাতকোত্তর লেভেলে। আমি অ্যাকচুয়ালি MBBS গ্র্যাজুয়েশন স্তরে খুব মাস্টারি করার সুযোগ আমার হয়নি, আমি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে মাস্টারি করি। তো সুতরাং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, পোস্ট গ্রাজুয়েট লেভেল আমি যখন পার হয়েছি তখন, এবং স্কুল পর্যায়েও দেখেছি যে স্টুডেন্টরা টিচারদের ভয় পায়, প্রশ্ন করে না। প্রশ্ন করলেই আমাদের তখনই ভয় ছিল যে এই টিচার বোধহয় আমার উপর খেপে যাবে, এবং সদুত্তর তো পাবোই না বকা ছাড়া। কিন্তু এই জিনিস, এই ট্রেডিশন দুনিয়া থেকে সব চলে গেছে। আমি একটা উদাহরণ দিই, আমি আমার বড় মেয়েকে নিয়ে কিংস কলেজে ভর্তি করে আমি টিচারের পারমিশন নিলাম যে আমি একদিন ক্লাস করব ওদের সাথে। আপনারা জানেন কিনা জানি না যে কিংস কলেজ হচ্ছে যেখান থেকে জিন, ক্রোমোজোম এগুলি আবিষ্কার হয়েছে। তো সুতরাং ওই ধরনের একটা টিচার যিনি টিচিং করছিলেন,
হি ওয়াজ ওয়ান অফ দ্য নোবেল লরেট ইন জেনেটিক্স। সে ওই দিন পড়াচ্ছিল যে কিভাবে জিন ট্রান্সফার হয়, যে মানুষের যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স সেটা কিভাবে ডেভেলপ করে। তো ওখানে ক্রোমোজোম, প্লাজমিড, বিভিন্ন রকমের জিনিস আছে। তো সে ওটা খুবই সুন্দর করে এক্সপ্লেন করছিল। অ্যাট দ্য এন্ড অফ দি তার লেকচার সে বলল, তোমরা প্রশ্ন করো। তো এখন প্রথম দিকের ক্লাস, স্টুডেন্টরা তো বিভিন্ন দেশ থেকে আসছে, ব্রিটিশ স্টুডেন্টরাও আছে। বলছে তখন স্টুডেন্টরা মানে চুপচাপ, কোনো আওয়াজ করছে না। তারপরে বলছে, দেখো তোমরা এরকম প্রশ্ন করো যে গডের একটা হাত দিয়ে ক্রোমোজোম থেকে প্লাজমিডটাকে কেটে দেওয়া হচ্ছে, এরকম ফ্যান্টাসি তোমরা চিন্তা করো। এই ফ্যান্টাসি থেকে কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, যে মানুষ আজকে যত কিছু সায়েন্টিফিক আবিষ্কার করেছে এটা হচ্ছে এরকম ফ্যান্টাসি থেকে এসেছে। তো সুতরাং তোমরা এরকম উদ্ভট চিন্তা করবা এবং ইউ কমিউনিকেট উইথ ইউর টিচার্স, যে এটা হলে হয় না, বেটা এরকম করলে হয় না, বা এটা এভাবে করা যায় না। সো দ্যাট ইজ দ্য টিচিং, যে আমরা ইন্সপায়ার করবে স্টুডেন্টদেরকে, তাদের ভিতর থেকে আমরা বের করে নেব তার ভিতরে কি আছে, কি প্রশ্ন আছে। এই উদ্ভট প্রশ্ন থেকে, এই উদ্ভট কথাবার্তা থেকে একদিন আজকের এই সায়েন্স ডেভেলপ হয়েছে। আর আরেকটা জিনিস আমি না বলে পড়ছি না, আমার বন্ধু এখানে বকর সাহেব আছেন, ওনার ছেলে পেলেদের উনি পড়িয়েছেন বিদেশে এবং বিজনেস, হি ইজ এ বিজনেসম্যান। সুতরাং তার বিজনেস আম্পায়ার দেখতে হবে। আমি কিন্তু তাকে মানে খারাপ কিছু বলছি না, আমাদের এখানে অনেকেই আছে আমরা বিজনেস ছাড়া আর কিছু বুঝি না। পৃথিবীতে উন্নত জাতি যারা আছে তাদের ট্রেডিশন হচ্ছে সায়েন্স, যে সায়েন্টিস্ট হতে হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদের হাফেজে কোরআন বানাই, আমরা অনেক সময় তাদেরকে মাদ্রাসায় দিই, কি বলে যে একজন 5 জন বা 10 জনকে বেহেশতে টেনে নিয়ে যাবে, কীরকম এরা মানে একটা সদকায়ে জারিয়া, সুতরাং এরা করবে। আমি বলি, আমি যে এই মাইকে আওয়াজ করছি, কথা বলছি, এটা বড় আকারে ওই শেষ পর্যন্ত সবাই শুনতে পাচ্ছে, এইটা যে আবিষ্কার করেছে, এইটা যার ইনোভেশন, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাস করে আল্লাহকে, এবং তার এই আবিষ্কার কিন্তু সদকায়ে জারিয়া। ওই আলেমের চাইতে, আমি বলি না আলেমকে আমি তুচ্ছ করছি না, এবং সে বিরাট রোল প্লে করে, একজন হাফিজকে তুচ্ছ করছে না, কিন্তু তার চাইতে বড় রোল যারা সায়েন্স ইনোভেশন করেছে, যারা সায়েন্টিফিক ইনোভেশন করেছে, মানব জাতির সেবা করেছে, তাদের এই অবদান কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এইটারও বিরাট অবদান আছে। আমি বলছি সায়েন্টিস্টরা পয়সাওয়ালা হয় না, সায়েন্টিস্টদের কোনো পয়সা থাকে না। সেই জন্য আমাদের দেশের বিত্তশালী যারা লোক আছে তাদেরকে আমি অনুরোধ করব, তাদের ছেলে মেয়েদের এই লাইনে পাঠান, নট বিজনেস। বিজনেস বউ হবে, যাদের অভাব আছে তারা বিজনেস করুক, তারা উঠে আসুক, কিন্তু যারা বিত্তশালী, যাদের কোনো পিছুটান নাই, যাদের কোনো টাকা পয়সার অভাব নাই, তাদের ছেলে মেয়েকে আল্লাহর ওয়াস্তে দান করে দেন সায়েন্টিফিক ফিল্ডে, যে তারা কিছু করুক। আমরা সেই জাতি যারা পৃথিবীকে সায়েন্স দেখিয়েছে, সায়েন্সের পথ উন্মোচন করেছে। সুতরাং আমাদেরকে আবার সেই রাস্তায় ফিরে যেতে হবে, তা না হলে আমরা দুনিয়াতে সব জায়গায় মার খেয়ে যাচ্ছি। সুতরাং এই অনুরোধ আপনাদের কাছে রইল যে আপনাদের ছেলে মেয়েদের সেটাই করুন, যে আমি আমার বাচ্চাদের ডাক্তার হতে দিইনি, ইঞ্জিনিয়ার হতে বলিনি, আমি তাদেরকে অন্যান্য ফিল্ডে বলিনি, আমি বললাম তোমাদের সায়েন্টিস্ট হতে হবে। আমি একজনকে জেনেটিশিয়ান বানাইছি, একজনকে বায়োকেমিক্যাল সায়েন্সে টপ লেভেলে আমি জন হপকিন্স থেকে পড়িয়েছি। যাক, এটা আমি বলছি না যে সবাইকে এই লেভেলে যেতে হবে, কিন্তু কথা হচ্ছে সায়েন্সের প্রতি আপনাদের এই যে অনীহা, আমাদের দেশের যাকে জিজ্ঞেস করি কি ছেলে BBA পড়ে, MBA পড়ে, ইকোনমিক্স পড়ে, কমার্স পড়ে, বাট নট দ্য সায়েন্স। সুতরাং আমি আপনাদের কাছে আবার অনুরোধ রাখছি, আর ইয়াং জেনারেশন বাচ্চা তোমাদেরকে বলছি, সায়েন্টিস্ট হও, সায়েন্টিস্ট হও, দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কিছু অবদান রাখো, এইটাই তোমার সারা জীবনে লাগবে। আমি আমার ডাক্তারি জীবনের কথা বলছি, আমি যখন অক্সফোর্ডে কাজ করেছি, আমি আলসারেটিভ কোলাইটিস বলে একটা ডিজিজ আছে, এই ডিজিজের যে ড্রাগ, সেটার পায়োনিয়ার আবিষ্কর্তা হচ্ছে প্রফেসর আজাদ খান। সেটারে মডিফিকেশনে আরেকটা ড্রাগ বেরিয়েছিল, সেই ড্রাগের উপর আমি কিছু কাজ করেছি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ওইটাই, যে আমি কিছু কন্ট্রিবিউট করেছিলাম, এবং এটা আজকে
one of the leading drugs in ulcerative colitis. তো সুতরাং আমি আবার আহ্বান করছি আপনাদেরকে, ইয়াং বাচ্চাদেরকে, তোমরা সায়েন্সের প্রতি এগিয়ে যাও এবং এই দেশকে, এই জাতিকে, মানব জাতিকে কিছু অবদান রেখে যাও, এটাই তোমাদের থাকবে। সবাইকে ধন্যবাদ। আমি আবার মনে করছি আমি আমাদের মাঝে আছি এবং